নমস্কার, নিউজ লাইভ বাংলার মহানগর টপে আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সাথে। আর মহানগর টপ মানে আপনার শহরের খবর, আর আপনার শহরের খবরে আজকে শুরুতেই নজর রাখবো বাংলার দিকে, কারণ বাংলাতে ইতিমধ্যে আজকে 3D যে সরকারের দাওয়াই রয়েছে, সেই দাওয়াইয়ের পর সীমান্ততে এক প্রকার ভিড় বাড়তে শুরু করেছে। অন্যদিকে হোল্ডিং সেন্টার তৈরি হচ্ছে বিভিন্ন দিকে। তাই আমি বাংলার দিকে তো নজর রাখবোই শুরুতে, এর সঙ্গে কলকাতাতে আরো অনেক খবর রয়েছে। শুরুতে আমি একটু সেক্ষেত্রে শিলিগুড়িতে চলে যাব, যেখানে শিলিগুড়ির মাটিগাড়া জলপাইগুড়ি পানিকৌড়িতে তৈরি হচ্ছে হোল্ডিং সেন্টার। একদিকে জলপাইগুড়ি এবং অন্যদিকে মাটিগাড়া, দুটো জায়গাতেই হোল্ডিং সেন্টার, এবং অন্যদিকে অবৈধ অনুপ্রবেশকারীদের রাখার জন্য এই সেন্টার তৈরি পুলিশ বিএসএফ এর নজরদারিতে রাখা হচ্ছে, যেখানে অনুপ্রবেশকারীদের পুশব্যাক করতে ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া শুরু করে দিয়েছে বাংলার সরকার। আর তারপরে একদিকে হাকিমপুর দক্ষিণের এবং ঠিক উত্তরের মানে উত্তরবঙ্গতে যদি দেখায়, সেখানেও আজকে হোল্ডিং সেন্টার দিকে দিকে তৈরি হচ্ছে। একদিকে জয়দীপ তো রয়েছে আমার সাথে, আমি একটু ফ্রেমে দেওয়ার কথা বলবো, এবং ঠিক অন্যদিকে শঙ্খদ্বীপ এই মুহূর্তে জুড়ে গেছে আমার সাথে। শঙ্খদ্বীপের কাছেও আমি যাব। কলকাতা থেকে রয়েছে আরো ইন্টারেস্টিং বেশ কিছু স্টোরি বাংলার রাজনীতিতে। আমি শুরুতে একটু জয়দীপের কাছে যাব। জয়দীপ, তোমার কাছে ইতিমধ্যে বিধায়ক রয়েছে, তুমি যেমনটা ঠিক জানাচ্ছিলে কিছুক্ষণ আগে আমাদের, যে এই যে হোল্ডিং সেন্টার তৈরি হচ্ছে, আমরা দেখাচ্ছি সেই ছবি, এবং সেখানে কি বক্তব্য উঠে আসছে জয়দীপ? দেখো, ইতিমধ্যে দুটো জায়গায় এই হোল্ডিং সেন্টার তৈরি করা হচ্ছে। একটি হচ্ছে মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্র, এবং অন্যটি উত্তরবঙ্গের জলপাইগুড়ি যে রাজগঞ্জ ব্লক পানিকৌড়ি, সেখানেও তৈরি করা হচ্ছে। মাটিগাড়া যেটা করা হচ্ছে 18 খাই যে কমিউনিটি হল, সেখানে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি বিধায়কের সাথে কথা বলবো। মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভার বিধায়ক রয়েছেন আনন্দময় বর্মন, কথা বলার চেষ্টা করবো। আপনার ওই এলাকায় 18 খাই কমিউনিটি হলকে কিন্তু যেটা হোল্ডিং সেন্টার তৈরি করা হচ্ছে, কি বলবেন? এখানে তৈরি হচ্ছে এই যে যারা মূলত অনুপ্রবেশকারী, তাদেরকে চিহ্নিত করে পুশব্যাক করা হয়, যতদিন না হবে ততদিন সেখানে রাখা হবে। কি বলবেন এই বিষয়টি? দেখুন, এটা তো কেন্দ্রীয় সরকারের একটা অবস্থান ছিল এর আগে, যে অনুপ্রবেশকারী যারা আছেন তাদেরকে চিহ্নিতকরণ করে তাদেরকে নিজেদের দেশে ফেরত পাঠানো। এতদিন ধরে এই রাজ্যে আমাদের সেই ব্যবস্থাটা ছিল, যেহেতু এই রাজ্যে যে তৃণমূল কংগ্রেসের সরকার ছিল, তারা একটা অ্যাপিসমেন্টের পলিসি করতো, ভোট ব্যাংকের পলিটিক্স তারা করতো। তো স্বাভাবিকভাবে তাদেরকে শেল্টার দেওয়া তাদের একটা প্রধান কাজ ছিল, এজেন্ডা ছিল। তো যেহেতু বিজেপি সরকার এখানটা হয়েছে, নিশ্চিতভাবে যারা বাংলাদেশ পাকিস্তান থেকে যে সমস্ত অনুপ্রবেশকারীরা এসেছেন, তাদেরকে নিজেদের দেশে চিহ্নিতকরণ করে তাদেরকে ফেরত পাঠানো, সেটা একটা দায়িত্বের মধ্যে পড়ে। এবং এখানকার শিলিগুড়ি যে ভৌগোলিক পরিস্থিতি, এখানে চিকেন নেক্সের যে ইস্যুগুলো রয়েছে, তো স্বাভাবিকভাবে এটা জেলা প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে। এর সাথে সাথে এটাই বলবো যে এখানকার যারা স্থানীয় রয়েছেন তাদেরও যেমন এটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই, এবং বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান যে সমস্ত হিন্দু শরণার্থী, বৌদ্ধ যারা এসছেন, জৈন যারা এসছেন, শিখ যারা এসছেন, পার্সি যারা এসছেন, খ্রিস্টান যারা এসছেন, যে 6টা ধর্মের মানুষ, তারা এখানটা নিজেদের দেশে অত্যাচারিত হয়ে, ধর্মীয়ভাবে নিপীড়িত হয়ে বা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য আসছেন, তারা কিন্তু এখানটাতে নিশ্চিন্তে এই ভারতবর্ষে বসবাস করতে পারেন, এই পশ্চিমবঙ্গে বসবাস করতে পারেন। তারা সিএর মাধ্যমে তাদের একটা নাগরিকত্বের যে অধিকার, সেই অধিকার তারা পেতে পারেন, এবং সেই অধিকার দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে। বিভিন্ন মানুষ সিএতে অ্যাপ্লাই করে তার নাগরিকত্ব পেয়েছেন, এবং তাদের নিয়ে এটা কোনো চিন্তা বিষয়। কিন্তু অনুপ্রবেশকারী যারা রয়েছেন, বিশেষ করে রোহিঙ্গা এবং মুসলিমরা যারা এসছেন এই দেশে, তারা এখানটায় বিভিন্ন ধরনের অনৈতিক কাজ করা, নাশকতামূলক কাজ করার জন্যই তারা এসছেন। সাধারণভাবে জায়গা দখল করা তাদের উদ্দেশ্য, দেশ দখল করা তাদের উদ্দেশ্য। সেই উদ্দেশ্যগুলো যাতে আর সফল না হয়, সেই জন্যই আজকে এই কার্যক্রম করা হয়েছে। সমস্ত রকম জায়গা চিহ্নিত করে সমস্ত প্রশাসনিক ব্যবস্থাও দেখে নিয়েছে, পুলিশ থাকছে, এসএসবির সঙ্গে বৈঠকও করেছে জেলা প্রশাসন। কি জানতে পারে, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? নিশ্চিতভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বা এখানকার যারা আধিকারিকরা রয়েছেন, যারা এই বিষয়টা দেখবেন, তারা নিশ্চিতভাবে যথাযথ ব্যবস্থা নেবেন। কারণ এখানটা যাতে কোনো আইন শৃঙ্খলার অবনতি না হয় এবং কোনো সমস্যা যাতে না হয়, সেটা নিশ্চিতভাবে তারা দেখবেন। আমাদের সহযোগিতা হলে অবশ্যই আমরা সেই সহযোগিতা করব। এতদিন কি তাহলে এই যে যেভাবে ছবি দেখতে পাওয়া গেল, এতদিন তারা বসেছিল অন্নপূর্ণার ভান্ডার পেত, ভোটের কার্ড, আধার কার্ড তৈরি করে ফেলেছে, এতদিন কি তাহলে বিগত গভর্নমেন্টের জামি আদর করে রেখে দিয়েছিল? সে তো নিশ্চয়ই সবাই জানে, তাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা, তাদেরকে অ্যাপিসমেন্ট পলিসি করে তাদেরকে যত আদর তোষামত করা যায়, সেটা এর আগের গভর্নমেন্ট করেছিল। কিন্তু এই গভর্নমেন্টের সবাই এই কাজগুলো হবে না, এটা নিশ্চিত। সুপ্রীতি, শুনলে যে বিগত গভর্নমেন্টের আমলে যেভাবে এই অনুপ্রবেশকারীদের রীতিমতো রেখে দেওয়া হয়েছিল, তাদের ভোট ব্যাংকের হিসাবে ব্যবহার করা হয়েছিল, বর্তমান গভর্নমেন্ট কিন্তু এই ধরনের কোনো যারা অনুপ্রবেশকারী তাদেরকে রেয়াত করবে না, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে কিন্তু পুশব্যাক করানো হবে, এবং পুশব্যাক করার আগে তাদের যে আইনি প্রক্রিয়া এবং তাদের যাচাই করা, ততদিন পর্যন্ত এই হোল্ডিং সেন্টারগুলিতে এই অনুপ্রবেশকারীদের রাখা হবে। এবং যেটা তোমাকে এর আগে বলছিলাম, শিলিগুড়ির যে মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভার অন্তর্গত 18 খাই যে কমিউনিটি হল, সেখানে একটি হোল্ডিং সেন্টার করা হবে বলে চিহ্নিত করা হয়েছে। অন্যটি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতে যে ওল্ড মার্কেট রয়েছে, সেটাকেও চিহ্নিত করা হয়েছে। এই দুটো জায়গা চিহ্নিত করা হয়েছে, যেখানে পুলিশ থাকবে, বিএসএফ থাকবে, তাদের নজরদারিতে পুরো ব্যাপারটা রাখা হবে। এবং সর্বোপরি যেটা বলা, পুরো বিষয়টি কিন্তু পুলিশের নজরদারিতে থাকবে, এবং তাদের
সিসিটিভিতেও পুরো বিষয়টিকে নজর রাখা হবে। যেহেতু তুমি জলপাইগুড়ির কথা বলছো, জলপাইগুড়ি থেকেও এক বক্তব্য উঠে এসেছে, আমি প্রথমে একটু রাখবো। হোল্ডিং সেন্টার তো হচ্ছে তাদের জন্যই যারা অবৈধভাবে ভারতবর্ষে অনুপ্রবেশ ঘটেছে এবং ঘটে ভারতবর্ষের সম্পত্তিকে লুট করছে, ভারতবর্ষের খাচ্ছে, ভারতবর্ষের পড়ছে এবং ভারতবর্ষের জেহাদি কাজকর্মের সাথে যুক্ত হচ্ছে। তাদেরকে চিহ্নিত করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, যারা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে অনুপ্রবেশকারী রয়েছে তাদেরকে চিহ্নিতকরণ করো, তাদেরকে জেলখানা দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাদেরকে মাসের পর মাস, বছরের বছর খাওয়ানো, চিকিৎসা করার কোনো প্রয়োজন নেই, তাদেরকে 1 মাসের মধ্যে তদন্ত করে দেখে বিএসএফের হাতে তুলে দেবে এবং বিএসএফ তাদেরকে বাংলাদেশের ওপারে পার করে। জলপাইগুড়ি থেকে যে বক্তব্য উঠে এসেছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে যে হোল্ডিং সেন্টার গঠন করা হচ্ছে সেখানে বিশেষ নজরদারি থাকছে, ঠিক যেমনটা জয়দীপ বলছিলে। জয়দীপ, এই যে ছবিটা দেখতে পেলাম সব জায়গাতেই মোটামুটি কড়া এবং কঠোর, এবং আজকে আমরা হাকিমপুরে দেখছি সেখানেও একই রকমের ছবি। এই যে চিকেন নেক, সেখানেও কেন্দ্রের হাতে দায়িত্ব তুলে দেওয়া, পুরো বিষয়টা কিন্তু এক সূত্রে বাঁধা। একদমই তাই, একদমই। যেহেতু উত্তর পূর্ব ভারতের শিলিগুড়ির যে এই চিকেন স্ন্যাক করিডোর, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর এরিয়া বলে বারবার কিন্তু বলা হয়। যেহেতু কারণ এই চিকেন স্ন্যাক যে করিডোর, এই করিডোরের মধ্য দিয়ে উত্তর পূর্ব ভারতের যে নর্থ ইস্ট ইন্ডিয়া যে 7টি স্টেট, তার সাথে ভারতের মূল ভূখণ্ড যুক্ত করে কিন্তু এই শিলিগুড়ি করিডোর। অর্থাৎ ভৌগোলিক দিক থেকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার পাশে কিন্তু নেপাল, ভুটান, বাংলাদেশ রয়েছে। ফলে বুঝতে পেরেছো কতটা গুরুত্বপূর্ণ ভৌগোলিকভাবে এই শিলিগুড়ি করিডোর। ফলে এখানে যেভাবে দিনের পর দিন এই অনুপ্রবেশকারীরা এসছে, অবৈধভাবে প্রবেশ করেছে, তাদেরকে এবার চিন্তা করার কাজ শুরু হয়েছে। ফলে তারা যাতে আর এখানে থাকতে না পারে। দেখো, একটা জিনিস খুব স্পষ্টভাবে কিন্তু আজ উঠে এসছে, দেখতে পাওয়া যাচ্ছে সকাল থেকে, যেটা দেখলাম হাকিমপুরের ছবি, যেভাবে বছরের পর বছর মাত্র কয়েক টাকা খরচা করে অবৈধভাবে ভারতে এরা প্রবেশ করছে, ভারতের টাকা, ভারতের খাবার খেয়েছে, ভারতের এবং বাংলার যেটা বলা হচ্ছে যে অন্ন লক্ষ্মী ভান্ডারের মতো বিভিন্ন প্রকল্প এবং আরো বিভিন্ন প্রকল্প, সেই প্রকল্প সুবিধা পেয়েছে। এই সমস্ত সরকারের 3D মেথড দেওয়ার পর এই যে সীমান্ততে যে ভিড়টা বাংলাদেশিদের, তারা যে প্রকৃত অর্থে অবৈধ বাংলাদেশি, সেটা পরিষ্কার হয়ে গেছে। না হলে তারা কেন ভিড় জমাবে? যদি আমি তোমার কাছে আবারও আসবো, কারণ শিলিগুড়িতে আরো একটি গুরুত্বপূর্ণ খবর আছে। আমি একটু শঙ্খদীপের কাছে চলে যাব। শঙ্খদীপ, জয়দীপ যে খবর আজকে তুলে ধরছিল, সেখানে কলকাতাতেও আজকে তুমি সকাল থেকে তুলে ধরেছিল একই খবর। এই যে 3D যে মেথড এবং তারপরে যে ভারত ছাড়ার হিড়িক, আমি তো সেই খবর আজকে রাখবোই সারাদিন। কিন্তু এরই মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে কলকাতা পুরসভার, যেখানে ধাক্কা, এবং সেই ধাক্কা একেবারে যে অন্যতম, তা পরিষ্কার। চেয়ারম্যান থেকে শুরু করে অ্যাকাউন্টস কমিটি থেকে শুরু করে একের পর এক আধিকারিকের পদত্যাগ। শঙ্খদীপ, বা অন্যান্য পুরসভায় লাগছিল, সেটা কিন্তু একেবারে তৃণমূলের একেবারে গড়কেন্দ্র কলকাতা পুরসভায় লাগলো। এক্ষেত্রে দেখা গেল আজকে সকালবেলাই অরূপ চক্রবর্তী 98 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ, তারা পদত্যাগ করলেন। তারা কিন্তু পদত্যাগ করলেন কাউন্সিলর হিসেবে নয়, সুশান্ত ঘোষ পদত্যাগ করলেন বড় বারো চেয়ারপারসন হিসেবে, এবং অরূপ চক্রবর্তী তিনি পদত্যাগ করলেন পিএসসি যে কমিটি রয়েছে, পাবলিক অ্যাকাউন্ট কমিটি পুরসভার, সেই কমিটি থেকে তিনি পদত্যাগ করলেন। এবং পদত্যাগ করার পরে যে প্রেস কনফারেন্সটা তারা করলেন, এবং সেখান থেকে একেবারে নেতৃত্বের উপরে একেবারে ক্ষোভ তারা উগড়ে দিলেন যে এই মন্ত্রীরা, যেই নেতারা ওয়াই প্লাস ক্যাটাগরি, জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা নিয়ে ঘুরতেন, আজকে যখন কর্মীরা মার খাচ্ছে বলে অভিযোগ আসছে, কর্মীরা ঘর ছাড়া বলে অভিযোগ আসছে, এই সময় সেই নেতা মন্ত্রীরা কেন আড়ালে রয়েছেন? এবং তারা এটাও বলেন যে আজকে আমরা কাউন্সিলর হিসেবে পদত্যাগ করছি না, তবে মানুষ যদি চায় তাহলে কিন্তু আমরা সেই কাউন্সিলর পদ থেকেও পদত্যাগ করতে পারি। অর্থাৎ তারা এটাও বলে রাখলেন যে আরো বেশ কিছু কাউন্সিলর রয়েছেন যারা কলকাতা পুরসভার একেবারে, তারা পদত্যাগ করবার জন্য তৈরি রয়েছেন। অর্থাৎ এই ভাঙন যে আটকানো যাচ্ছে না, সেটা কিন্তু একের পর এক পদত্যাগ, একের পর এক দল বিরোধী মন্তব্য, সেই মন্তব্য থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে। এই সময়টা একটা শাসক দল 15 বছর ধরে তারা রাজ্য শাসন করেছেন, একমাত্র হয়নি তারা ক্ষমতাচ্যুত হয়েছেন, তার মধ্যেই দেখা যাচ্ছে একেবারে তাদের ঘরের মতো এবং যে ছবিটা আজকে শঙ্খদেব, কলকাতা পুরসভার কাউন্সিলর সুশান্ত ঘোষ, অরূপ চক্রবর্তীর মতন মুখ আজকে ইস্তফা দিয়েছেন, সেই জায়গাতে তৃণমূল দলটাকে তাহলে শুধুমাত্র এখন একটা নেমপ্লেট, মানে সৈনিক বিহীন তৃণমূল, সৈনিক ছাড়াই একটি দল, এরকমই কি অবস্থা হচ্ছে ধীরে ধীরে?
দেখো সৈনিক কোথায় সেটাই তো বুঝতে পারছেন না যারা তৃণমূল কর্মী, যারা এই মুহূর্তে ঘর ছাড়া বলে অভিযোগ করছেন, বিভিন্ন জায়গায় তারা আহত হচ্ছেন বলে অভিযোগ করছেন, বিভিন্ন মামলায় তারা গ্রেপ্তার হচ্ছেন বলে অভিযোগ করছেন। তাদের পাশে কোনো একেবারে সরাসরি কোনো নেতৃত্ব নেই, এমনটাই তারা অভিযোগ করছেন। আজকে অরূপ চক্রবর্তী বা সুশান্ত ঘোষ যেই কথাটা বললেন যে যারা ওয়াই ক্লাস ক্যাটাগরি নিরাপত্তা পেত, জেড ক্লাস ক্যাটাগরি নিরাপত্তা পেত, আজকে যখন কর্মীরা মার খাচ্ছেন তারা কোথায়? অর্থাৎ সরাসরি একেবারে দলের শীর্ষ নেতৃত্বের দিকে তিনি আঙ্গুল তুললেন। সেই পরিপ্রেক্ষিতে বলাই চলে যে আজকে যারা একেবারে শীর্ষ নেতৃত্ব, একেবারে অরূপ চক্রবর্তীর মতো মুখপাত্র, যাকে আমরা বিভিন্ন সময় আমাদের চ্যানেলেও দেখেছি তৃণমূলকে নিয়ে একেবারে কথা বলতে, তৃণমূলের হয়ে বিরোধীদের এক দিকে, এবং সুশান্ত ঘোষ বহুদিনের মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, তার উপর দুবার হামলা পর্যন্ত হয়েছে, একবার তাকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করা হয়েছিল। সেই সুশান্ত ঘোষ দাপুটের তৃণমূল কংগ্রেস নেতা কাউন্সিলর, সেই সুশান্ত ঘোষ এবং অরূপ চক্রবর্তী যখন পদত্যাগ করলেন তখন বোঝাই যাচ্ছে গোড়া নড়ে গেছে এবং আগাটা নড়ার অপেক্ষা রয়েছে। ঠিক একেবারে তাই। শঙ্খদীপ, তোমাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপাতত, কারণ এই মুহূর্তে আমি আবারও একটু শিলিগুড়িতে চলে যাব। সেখানে জয়দীপ রয়েছে। জয়দীপ, এই যে পানীয় জলের সমস্যা মেটাতে সেখানে একটি বিশেষ বৈঠক হলো, এবং সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে বিধায়ক দুর্গা মুর্মু সেই বৈঠকের আয়োজন করলেন, আধিকারিকরা থাকলেন, কিন্তু খুব কাকতালীয়ভাবে সেই বৈঠকে উপস্থিত থাকলেন না সভাপতি, পরিষদের সভাপতি অরুণ ঘোষ। ব্যাপারটা কি হলো আমি আসবো, তবে একটু যে বক্তব্য উঠে এসেছে আজকে বৈঠকের একটু রাখবো। হলো অর্থাৎ পিএইচই ডিপার্টমেন্টে বিভিন্ন রকমের সমস্যা, অর্থাৎ অনগোয়িং কাজ বা রানিং কাজ কোথায় কোথায় কি আছে না আছে, এবং বিভিন্ন জায়গায় সঠিক মতো সে সমস্ত কাজ হয়েছে কিনা এগুলো বিষয় নিয়ে, এবং কত অবধি কাজ হয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিষয়টা আমি একবার ওনার পক্ষ থেকে কিছু বলছি না, কারণ আমরা প্রথম বৈঠকে আসলাম, হয়তো তার ব্যক্তিগত কোনো অসুবিধা থাকতেই পারে, তো সেটা সভাধিপতির দিকে আমি যাচ্ছি না। আমরা প্রাথমিক বৈঠক যেটা করলাম সেটা আজকে প্রথম আমাদের পিএইচই ডিপার্টমেন্টে, অর্থাৎ আমি অন্তত প্রথম উপস্থিত ছিলাম। বেশ, সামনে জয়দীপের কাছে যাব। জয়দীপ, এই যে সভাপতির অনুপস্থিত, কেন হঠাৎ করে এই বিষয়টা কি বলবে? একদমই দেখো, বর্তমান যে সরকার সেই সরকার কিন্তু ওরা ভুলে সকলকে ডাকছেন। গতকাল যেটা কলকাতাতে দেখতে পাওয়া গেল সেই ছবি, যেখানে বিরোধী দলের অর্থাৎ তৃণমূলের যারা বিধায়ক তাদেরকে ডেকেছেন বৈঠকে, একই ছবি কিন্তু উত্তরবঙ্গ গতকাল ছিল। কারণ যেখানে উত্তরবঙ্গে প্রাক বন্যা পরিস্থিতি, বর্ষার পরিস্থিতি নিয়ে যে বৈঠক ডেকেছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন নিশ্চিত প্রামাণিক, সেখানেও কিন্তু দেখতে পাওয়া গিয়েছিল 13 জন তৃণমূলের বিধায়ককে বৈঠকে হাজির হতে। সেখানে আজকে যেখানে গ্রামীণ এলাকায় অর্থাৎ শিলিগুড়ি মহকুমা পরিষদের এলাকায়, যেখানে গ্রাম এলাকায় পানীয় জল নিয়ে বৈঠক দেখা হয়েছিল পিএইচই দপ্তরের পক্ষ থেকে, স্বাভাবিকভাবে সেখানে দপ্তরের আধিকারিকরা যেমন উপস্থিত ছিলেন তেমনি বিধায়ক নিজেও উপস্থিত ছিলেন। তবে যেখানে বৈঠক হয় মহকুমা পরিষদ হলঘরে, তার কিছুটা দূরেই কিন্তু সভাধিপতির চেম্বার, সেখানে তিনি কেন গেলেন না সেটা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে, এবং রাজনৈতিক মহলে সেই প্রশ্নই কিন্তু উঠছেন। যেখানে দলের অন্যান্য বিধায়করা তারা যখন যাচ্ছেন সরকারের ডাকা বৈঠকে, সেখানে তিনি কেন গেলেন না সেটাই কেন প্রশ্ন। তাহলে কি তার মধ্যে এখনো ওরা আছে, সেই প্রশ্ন কিন্তু এখন রাজনৈতিক মহলে উঠছেন। যদিও বিজেপি বিধায়ক দুর্গা মুর্মু, যে ফাঁসি দেওয়ার বিধায়ক, তিনি বলছেন যে গ্রামের মানুষের পানীয় জলের কি পরিস্থিতি রয়েছে, পিএইচই জলের তার এবং কোন কোন এলাকায় পানীয় জল সমস্যা, সেই সমস্ত বিষয়গুলি জানতে গিয়েছিলেন। সেটা নিয়ে বৈঠক, কিভাবে আরো উন্নয়ন করা যায়, গ্রামের মানুষ যাতে কিভাবে পরিশুদ্ধ পানীয় জল পায়, সেই নিয়ে আজকের বৈঠক। তবে সেই বৈঠকে হয়তো তিনি কোনো কারণবশত আসেনি, যদিও মহকুমা পরিষদ সভাধিপতি অরুণ ঘোষ বলছেন তিনি গিয়েছিলেন, বিধায়ক ডেটে এসে তিনি তাকে দেখেননি। যদিও যে ছবি দেখতে পাওয়া গেল বৈঠকের, সেখানে কিন্তু কোথাও যে সভাধিপতি তাকে কিন্তু দেখতে পাওয়া যায়নি। সুপ্রীতি, ঠিক, ধন্যবাদ তোমাকে জয়দীপ। অর্থাৎ এই যে খবরের দিকে আমরা নজর রাখছি, মহানগর টপ মানে একের পর এক গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের দিনের আপনার শহরে। মহানগর টপে এবার দেখাবো গুয়াহাটির খবর। আজকে অসমে একটি বড় খবর, অসমের জন্য ঐতিহাসিক দিন, বিধানসভায় পাশ ইউসিসি বিল। অভিন্ন দেওয়ানি বিধি ইতিমধ্যে পাশ হয়ে গেল। চলতি অধিবেশনে এই বিল পাশ, যেটা তৃতীয় এনডিএ সরকার বা দ্বিতীয় হিমন্ত বিশ্ব শর্মার আমলে, যেখানে এই বিলের উপর আলোচনা উঠে আসে বুধবার একাধিক এবং সর্বসম্মতিক্রমে বিল আজকে পাশ। বিল পাশের দাবি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর। শুধুমাত্র রাষ্ট্রপতির অনুমোদন বাকি রয়েছে। গুজরাট, উত্তরাখণ্ডের পর এবার অসমের পাশ হয়ে গেল ইউসিসি বিল, এবং একই আইন থাকবে প্রত্যেকের ক্ষেত্রে, কোনো কিছু আলাদা নয়, কোনো কিছু ভেদাভেদ নয়। এটাই হবে অসমের জন্য একেবারে অন্যতম যুগান্তকারী যে ছবি, যে কথা সকাল থেকে উঠে আসছে রাজনৈতিক মহল থেকে। ঐতিহাসিক দিন বলে ব্যাখ্যা করছেন সমস্ত অংশ। আমি একটু শোনাবো, দেখাবো বিধানসভার সেই মুহূর্ত, ইউসিসি বিল পাশ হবার সে সময়।
Very happy to inform you that Assam Assembly has adopted Uniform Civil Code 2026. Assam will be the third state after Uttarakhand and Gujarat to adopt Uniform Civil Code. Adoption of Uniform Civil Code was one of our commitment in our election manifesto. We are very happy and delighted that in the first session of Assam Assembly, immediately after the election, we could adopt this historic bill. I am deeply privileged. I offer my gratitude to all members of Assam Assembly for adoption of Uniform Civil Code. Now this bill will go for assent of Mahamuhim Rashtrapati Ji. Once we get the assent, the bill will be implemented in Assam in letter and speed. So tentatively, during this procedure, how much time? Normally, once we receive assent of Mahamuhim Rashtrapati Ji, there will be 6 to 7 rules we have to notify. Although our rules are already prepared, it is ready, but we cannot pass those rules until and unless we got assent from the Mahamuhim Rashtrapati. এবার নজর রাখবো ত্রিপুরার দিকে। আগরতলা শহর, সেখানে এবার ভিলেজ কমিটিতে কারা কারা জোটে থাকবে আর কারা একলা চলবে। ইতিমধ্যে বাম কংগ্রেস একলা চলো নীতি বোঝাপড়ার সলিল সমাধি কি, তাহলে প্রশ্ন উঠে আসছে 2023 সালের বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচনে ত্রিপুরায় যে বাম কংগ্রেস বোঝাপড়াকে ঐতিহাসিক বলে প্রচার করা হয়েছিল, সময়ের সাথে সাথে তা কেবল যেন বিলুপ্ত হয়ে যাচ্ছে, মানে খাতায় কলমে কি সীমাবদ্ধ। তবে এবারে সামনেই আসছে এবার ভিলেজ কাউন্সিল নির্বাচন, এডিসি হয়ে গেল, আর এবার ভিলেজ কাউন্সিল নির্বাচনে কি ভাবছেন তারা, বা 28-এর বিধানসভাতেও বা কি কোনোভাবে জোট করবেন, আমি একে একে শোনাবো। প্রথমেই কংগ্রেসের বক্তব্য রাখবো, যেখানে কংগ্রেসের বিধায়ক কি বলেছেন সুদীপ রায় বর্মন, এবং ঠিক অন্যদিকে দাঁড়িয়ে আমি শোনাবো জিতেন্দ্র চৌধুরী বক্তব্য, সিপিএম এর মতামত। ভিলেজ কমিটি নির্বাচনে আমরা নির্বাচনে লড়াই করব, দলের ইনফ্রাস্ট্রাকচার গ্রো আপ হবে এবং যথাসময়ে সঠিক টাইমে সঠিক রেজাল্ট আমাদের অনুকূলেই আসবে। বামেদের ফিউচার তো নেই, দেশের মধ্যে মানুষ এখন বামকে চাইছে না। কিন্তু কংগ্রেসের হাত শক্ত করলে বিজেপিকে আটকানো যাবে, ত্রিপুরা রাজ্যের মানুষ এটা বিশ্বাস করবে কেউ? এই কংগ্রেস প্রমাণ করুক তারা সত্যি সত্যি বিজেপি বিরোধী, সত্যি সত্যি আরএসএস বিরোধী, তারপরে দেখা যাবে এই বিজেপিকে আরএসএসকে রোখার জন্য সেখানে কিভাবে ঐক্যবদ্ধ লড়াই করা যায়। আপনারা শুনলেন, একদিকে কংগ্রেস ঠিক অন্যদিকে সিপিএম, দুজনের ক্ষেত্রে জোটের যে কোনো রকমের কথা নেই দুজনের গলাতেই, সেটা একেবারে পরিষ্কার। ভূপাল জোটে গেছে। ভূপাল, তুমি আরো ভালোভাবে বোঝাতে পারবে যে ঠিক কি হলো এবারে, এই যে একলা চালু নীতি বাম কংগ্রেসের, সময়ের সাথে সাথে সবটাই কি এখন সাইনবোর্ড তাদের এই জোট? দেখো সুপ্রীতি, 2023 সালের বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরায় বামফ্রন্ট এবং কংগ্রেস জোট হবে বা আসন সমঝোতা হবে সেটা কেউ কল্পনাও করতো না, কিন্তু গত বিধানসভা নির্বাচনে কিন্তু আমরা দেখেছি যে এই দুই শিবিরের মধ্যে আসন সমঝোতা হয়েছে। তার পরবর্তী সময় বক্সনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও আমরা দেখেছি সিপিআইএমের জন্য সে আসনটি কংগ্রেস ছেড়ে দিয়েছে, কিন্তু সম্প্রতি এডিসি নির্বাচন এবং ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দেখা গেল কংগ্রেস এবং সিপিআইএম একে অপরের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে, অর্থাৎ তারা কেউ সেই আসন সমঝোতায় রাজি হয়নি। প্রথমেই সেক্ষেত্রে সিপিআইএম তারা প্রার্থী দিয়েছে, কংগ্রেসও সেই ক্ষেত্রে ইগোর লড়াইয়ে কার্যত প্রার্থী দিয়েছে এবং সেখান থেকে সরে আসেনি। এখন কংগ্রেস এবং সিপিআইএম উভয় দলের নেতারাই বলছেন যে আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে তারা পৃথকভাবেই লড়াই করবেন এবং প্রার্থী দেবেন। একে অপরকে যদিও বলছেন হাত শক্ত করার জন্য, পাশে আসার জন্য, কিন্তু কেউই কার্যত ইগোর লড়াই একদিকে যেমন রয়েছে তেমনি নিজেদের মতো করে জমি তৈরি করা, অর্থাৎ 2028 বিধানসভা নির্বাচনের আগে এই ভিলেজ কমিটি নির্বাচনে নিজেদের জমি তৈরি করা বা কোথাও কোথাও যেমন সিপিআইএমের ক্ষেত্রে জমি ফিরে পাওয়া, সেই চেষ্টায় কিন্তু তারা মরিয়া রয়েছে এবং ভিলেজ কমিটি নির্বাচনে যে তারা
আলাদাভাবেই লড়াই করবে, যতটুকুই শক্তি আছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কোনো এক সময় যে কংগ্রেস এবং সিপিআইএম ত্রিপুরার শাসক এবং প্রধান বিরোধী দল ছিল, তারা কার্যত এখন তৃতীয় এবং চতুর্থ স্থানের জন্যই লড়াই করছে, এইরকম অভিমত রাজনৈতিক মহলের। যদিও নির্বাচনী ফলাফল শেষ কথা বলবে যবে ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। সুপ্রীতি। বেশ, একেবারে তাই। ভোপাল, ধন্যবাদ তোমায়। অর্থাৎ ত্রিপুরার রাজনীতিও এই মুহূর্তে যথেষ্টই সরগরম। জোট হবে কি হবে না, বা একদিকে যেরকম বাম কংগ্রেসের কথা উঠে আসছে, ঠিক অন্যদিকে বিজেপি এবং তিপ্রামথার জোটকে ঘিরেও কিন্তু ক্রমশই জল্পনা বাড়ছে, নানান রকমের মতভেদ তার সামনে আসছে। সব মিলিয়ে ত্রিপুরার রাজনীতির দিকে নজর থাকবে আমাদের আগামী দিনেও। তবে এই মুহূর্তে আমরা নজর রাখছিলাম মহানগর টপে। আজকে 4 শহরের খবর আপনাদের সামনে তুলে ধরলাম। একদিকে কলকাতা, অন্যদিকে শিলিগুড়ি এবং একই সাথে গুয়াহাটি এবং আগরতলা। 4 শহরের বড় খবর রাখলাম আজকের দিনের বাছাই করা খবর মহানগর টপে। তবে অন্যান্য নিউজ আপডেট এবং মহানগর টপে আরো আপনার শহরে খবর পেতে নজর রাখুন নিউজ লাইভ বাংলার ব্র্যান্ড নিউ বুলেটিন মহানগর টপে। শেষ করছি এখানেই।